আজকে আমরা একটু অ্যাডভান্সড লেভেলের জার্নাল এন্ট্রি শিখব এবং এই জার্নাল এন্ট্রি থেকে আমরা কিভাবে লেজার এবং ট্রায়াল ব্যালেন্স করব তা স্টেপ বাই স্টেপ আমরা শিখব। আজকের কেস স্টাডিতে দেখতে পাচ্ছি আমরা মেসার্স রহমান ট্রেডার্স কমেন্সড বিজনেস অন 1st January 2025। দ্যাট মিনস জানুয়ারির 1 তারিখ 2025 সালে মিস্টার রহমান নামে একজন ব্যক্তি একটি বিজনেস স্টার্ট করেছে। আমরা জানি একটা বিজনেস স্টার্ট করলে যা কিছুই আনে সবকিছুই তার জন্য ক্যাপিটাল হিসেবে বিজনেসে লিখতে হবে। আর এও জানি আমরা প্রতিটি ট্রানজাকশন আমরা বিজনেস পয়েন্ট অফ ভিউতে দেখব। The proprietor means যিনি ওনার, Mr. Rahman introduced capital consisting of টাকা 4 lakh in cash and furniture and fixtures value টাকা 1 lakh। দেখেন এখানে আমরা ফুল স্টপ দেখতে পাচ্ছি। দ্যাট মিনস তার ক্যাপিটালের ইনফরমেশন আমরা একটু পর্যন্ত কি করব, কনসিডার করব। দেখতে পাচ্ছি সে ক্যাশ টাকা এনেছে এবং ফার্নিচার এন্ড ফিকচার্স এনেছে বিজনেসের মধ্যে ক্যাপিটাল পারপাসে। আমরা জানি ক্যাশ টাকা আসলে ক্যাশ টাকা বেড়ে যায়, সুতরাং বিজনেসে ক্যাশ টাকা যখন বাড়বে একটা লিকুইড অ্যাসেট বেড়ে যাবে, এই কারণে ক্যাশ টাকা সবসময় কি হয় ডেবিট হয়। ফার্নিচার এন্ড ফিকচার্স আমরা দেখতে পাচ্ছি একটা অ্যাসেট, বিজনেসে যখনই কোন একটা অ্যাসেট বেড়ে যাবে তখন সেই অ্যাসেটটাকে আমরা ডেবিট করে বাড়াই। এই দুটারই কি পারপাস ছিল? দুইটারই পারপাস ছিল তার ক্যাপিটাল। তাহলে তার ক্যাপিটাল বেড়ে গেছে, যতই ক্যাপিটাল বাড়বে ততই বিজনেসের জন্য লায়াবিলিটি বাড়বে, যতই লায়াবিলিটি বাড়বে ততই ওই লায়াবিলিটি আমাদের কি করতে হবে, ক্রেডিট করতে হবে। তাহলে চলুন আমরা দুটা জার্নালের সেম নেচারের কারণে আমরা এটা কম্বাইন্ডলি কিভাবে পোস্টিং দেব একটু অ্যাডভান্সড চিন্তা করে সেটা আমরা একটু দেখি। আমরা এখানে দেখতে পাচ্ছি ইন দ্য বুকস অফ মেসার্স রহমান ট্রেডার্স নামে আমরা একটি জার্নাল এন্ট্রি জার্নাল বুক খুললাম এবং সেটা আমরা লিখলাম জার্নাল এন্ট্রিস। এখানে ডেট আছে, ডেট আমরা দেখতে পাচ্ছি 1st January 2025। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট করেছি 4 লাখ। কিসের জন্য? আমরা এই ক্যাশ টাকা এসেছে এই কারণে। বিজনেসে ক্যাশ টাকা যখন বাড়ে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হয়। ফার্নিচার এন্ড ফিকচার্স অ্যাকাউন্ট করেছি আমরা ডেবিট। কেন? বিজনেস যখন ফার্নিচার এন্ড ফিকচার্স বেড়ে গেছে তখন আমরা তাকে ডেবিট করেছি 1 লক্ষ টাকা। দুটা মিলে আমার ক্যাপিটাল বেড়ে গেছে কত? 1 লাখ টাকা ক্যাশ, 1 লাখ টাকা ফার্নিচার এন্ড ফিকচার্স, টোটাল 5 লাখ টাকা ক্যাপিটাল বেড়েছে। দেখেন আমরা ক্যাপিটাল একসাথে যোগ করে 5 লাখ টাকা লিখে দিয়েছি। এটা একটু অ্যাডভান্স লেভেল। আমরা লাস্ট যে জার্নাল এন্ট্রি শিখেছিলাম সেখানে আমরা প্রত্যেকটা জার্নাল আলাদা করে দিয়েছিলাম। যেহেতু ক্যাপিটাল আমরা একসাথে লিখতে পারবো কারণ ক্যাপিটাল দুটাই যেহেতু আমাদের ক্রেডিট পারপাসে এসেছে সেই কারণে আমাদের ক্যাপিটাল দুইটা ক্রেডিট আমরা অ্যাড করে দিলাম এবং দুইটা ডিফারেন্ট অ্যাকাউন্টকে আমরা ডিফারেন্ট ভাবেই লিখলাম। তাহলে কি দাঁড়ালো? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট, ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন এবং রিজন আমরা লিখলাম ক্যাশ এন্ড ফার্নিচার এন্ড ফিকচার্স ব্রট এস ক্যাপিটাল, এখন আমরা দেখব নেক্সট লাইনে কি বলছে। অন দ্য সেম ডেট অর্থাৎ 1st January টাকা 3 লাখ ওয়াজ ডেপোজিটেড ইনটু ব্যাংক। একটু স্পষ্ট করে খেয়াল করেন, এই 3 লাখ টাকা যে ব্যাংকে জমা দিয়েছে সেটা কিন্তু বলেনি ক্যাপিটাল পারপাসে সে এনে ব্যাংকে জমা দিয়েছে। সে নিশ্চিত আমরা ধরে নিচ্ছি যেহেতু ফুল স্টপের পরে ধরে নিচ্ছি এই যে ক্যাশ টাকা এসেছিল বিজনেসে সে ক্যাশ টাকা থেকে 3 লাখ টাকা কি করলো? ব্যাংকে জমা দিল। তাহলে ব্যাংকে বিজনেস থেকে কি চলে গেল? ক্যাশ টাকা চলে গেল। আবার বিজনেসের নামে যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সে ব্যাংক অ্যাকাউন্টে ব্যাংকে টাকা বেড়ে গেল। তাহলে ব্যাংকে যে টাকাটা আছে সেটাও বিজনেসের জন্য অ্যাসেট, ক্যাশ টাকা যেটা ছিল সেটাও বিজনেসের জন্য অ্যাসেট। তাহলে আমরা এই ট্রানজ্যাকশনটা থেকে বুঝতে পারছি একটা অ্যাসেট বাড়ছে, একটা অ্যাসেট কমছে। কোন অ্যাসেটটা বাড়ছে? সেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে বাড়ছে, সুতরাং ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। আর কোন অ্যাসেটটা কমছে? ক্যাশ অ্যাকাউন্ট কমছে, ক্যাশ টাকা কমছে, সুতরাং ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে আমরা যদি লিখি এভাবে লিখতে হবে 1st January 2025 ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 3 লাখ, কারণ ব্যাংক অ্যাকাউন্টে টাকা বেড়ে গেছে, অ্যাসেট বেড়ে গেছে। আবার ক্যাশ ক্রেডিট কেন হলো? আমার এই যে ক্যাশ টাকা আমার পকেটে ছিল সেই ক্যাশ টাকা আমার পকেট থেকে কমে গেল। পকেট থেকে আমার ক্যাশ টাকা কমে যাওয়ার ফলে একটা অ্যাসেট কমে গেল, এই কারণে আমার কাছে ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট করতে হলো। এই জন্য লিখলাম কি এখানে ক্যাশ ডেপোজিটেড এট ব্যাংক। আশা করি বুঝতে পেরেছেন। January 2 additional
ফার্নিচার অ্যান্ড ফিকচার্স ওয়াজ পারচেজড ফর টাকা 80,000 ইন ক্যাশ। অর্থাৎ কি, বিজনেসের জন্য ফার্নিচার অ্যান্ড ফিকচার্স আরো কিনেছে কত টাকা দিয়ে? 80,000 টাকা, তাও কি ক্যাশ। তাহলে বিজনেসে ফার্নিচার নামে একটা অ্যাসেট বেড়েছে, ক্যাশ নামে একটা অ্যাসেট কমেছে। তার ভ্যালু কত? 80,000। তাহলে ফার্নিচার যদি বেড়ে যায় তাহলে বিজনেসে ফার্নিচার ডেবিট করতে হবে, কেননা অ্যাসেট বেড়ে গেছে। আর ক্যাশ টাকা যখন কমে যাবে ফার্নিচারের পেমেন্টের কারণে, তাহলে ক্যাশ ক্রেডিট হবে। কেন? ক্যাশ একটি অ্যাসেট, অ্যাসেট কমে গেল, তাহলে অ্যাসেট বেড়ে গেলে অ্যাসেট ডেবিট, অ্যাসেট কমে গেলে অ্যাসেট ক্রেডিট। কোন অ্যাসেটটা বাড়ছে? ফার্নিচার অ্যাসেটটা বাড়ছে। কোন অ্যাসেটটা কমছে? ক্যাশ অ্যাসেটটা কমছে। তাহলে আমরা এটা কিভাবে লিখবো আমরা দেখি। ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট 80,000, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট 80,000। ফার্নিচার পারচেজ ইন ক্যাশ। ফার্নিচার ডেবিট কেন? অ্যাসেট বাড়ছে। ক্যাশ ক্রেডিট কেন? অ্যাসেট কমছে। এখন দেখি জানুয়ারি 3rd January, computer and printer equipment were purchased for টাকা 1,20,000 paid through bank। এটা কিভাবে কিনেছে? ব্যাংকে যে টাকাটা ছিল সেই টাকাটা থেকে পেমেন্ট করে জানুয়ারির 3 তারিখে কম্পিউটার অ্যান্ড প্রিন্টার ইকুইপমেন্ট কিনেছে। খেয়াল করেন, কম্পিউটার অ্যান্ড প্রিন্টার ইকুইপমেন্ট, এটা যদি আপনার মার্চেন্ডাইজ গুডস হতো একভাবে চিন্তা করতাম। আবার কম্পিউটার প্রিন্টারকে যেহেতু সেপারেটলি বলেছে, সুতরাং কম্পিউটার প্রিন্টার আপনার জন্য একটি অ্যাসেট হিসেবে এসেছে। কেননা আপনি এই কম্পিউটার এবং প্রিন্টার কখনোই প্রতিদিন কিনবেন না, আপনি বছরে সর্বোচ্চ একবার কিনবেন অথবা 2-3 বছরে একবার কিনবেন। সুতরাং কম্পিউটার এবং প্রিন্টার ইকুইপমেন্ট আপনার জন্য ক্যাপিটাল এক্সপেন্ডিচার। সুতরাং ক্যাপিটাল এক্সপেন্ডিচারের মাধ্যমে আমরা জানি অ্যাসেট হয়। সুতরাং কম্পিউটার এন্ড প্রিন্টার যদি কিনে থাকি তাহলে আমার বিজনেসে কম্পিউটার এন্ড প্রিন্টার বেড়ে গেছে, অ্যাসেট বেড়ে গেছে। আবার ব্যাংকের মাধ্যমে যদি আমি পেমেন্ট করে থাকি তাহলে ব্যাংকে টাকা কমে গেছে, অ্যাসেট কমে গেছে। তাহলে একটি অ্যাসেট বাড়ছে, একটি অ্যাসেট কমছে। তাহলে যে অ্যাসেট বাড়ছে সেই অ্যাসেটটাকে ডেবিট বলবো, আর যে অ্যাসেটটা কমছে সেই অ্যাসেটটাকে আমরা ক্রেডিট বলবো। কত টাকা? 1,20,000। তাহলে আমরা দেখি কিভাবে লিখবো। জানুয়ারি 3rd, কম্পিউটার এন্ড প্রিন্টার ইকুইপমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট 1,20,000, 1,20,000। কেন? কম্পিউটার এন্ড প্রিন্টার আমার জন্য অ্যাসেট বেড়ে গেছে, ব্যাংক অ্যাকাউন্টের অ্যাসেট কমে গেছে। কেন বললাম? কম্পিউটার এন্ড প্রিন্টার পারচেজড বাই ব্যাংক। তারপরে বলছে কি, the business decided to charge depreciation on furniture and fixtures at the rate of 10% per annum। Per annum, PA মানে per annum, per annum মানে প্রতি বছর, and on equipment 15% per annum। খেয়াল করেন, আমরা জানুয়ারি মাসে অবস্থান করছি। জানুয়ারি 3 তারিখ আমি মাত্র ইকুইপমেন্ট কিনেছি, ফার্নিচার কিনেছি বা বিভিন্ন ধরনের ফার্নিচার কিনেছি। মাথায় রাখবেন, সবসময় এটা লিখে রাখেন যে কোনো ডেপ্রিসিয়েশন যদি চার্জ করতে হয় তাহলে সেটা বছরের শেষ তারিখে করব, অর্থাৎ ক্যালেন্ডার ইয়ার যেই বছর আমি শেষ করব সেই বছরের শেষ তারিখে আমরা ডেপ্রিসিয়েশনটা চার্জ করব এবং ওই এন্ডিং মান্থেই আমরা ডেপ্রিসিয়েশনের কি করব? অ্যাকাউন্টে ইনপুট দেব। তাহলে এই মুহূর্তে আমরা তো মাত্র বছর শুরু করলাম, এই মুহূর্তে আমাদের ডেপ্রিসিয়েশন চার্জ করা প্রয়োজন নাই। তাহলে আসি, ডেপ্রিসিয়েশন জিনিসটা কি? আপনি যে অ্যাসেট কিনলেন, ফার্নিচার কিনলেন, অফিস ইকুইপমেন্ট কিনলেন, কম্পিউটার কিনলেন, অনেক কিছুই কিনলেন, এই অ্যাসেটগুলো আপনাকে ইউজ করতে হবে। ইউজ করার ফলে এগুলো কি হয়? কিছু ভ্যালু কমতে থাকে, অর্থাৎ ইউজের কারণে আপনি যে ইউটিলিটিটা পাচ্ছেন সেটার কারণে ওই অ্যাসেটের ভ্যালু দিন দিন কমতে থাকে। ওই যে আমরা পুরাতন জিনিস বিক্রি করলে যেমন কম দামে বিক্রি করতে হয়, এই কম দামটাই তো আমার ডেপ্রিসিয়েশন। তাহলে ডেপ্রিসিয়েশন অলওয়েজ বিজনেসের জন্য একটি এক্সপেন্ডিচার, অর্থাৎ রেভিনিউ এক্সপেন্ডিচার। কেননা প্রতি বছর এটা চার্জ করতে হবে। এই এক্সপেন্ডিচারের ডিউরেশন 1 বছরের মধ্যে শেষ হয়ে যাবে। সুতরাং বছরের শুরুতে আমরা কোনো অবস্থাতেই ডেপ্রিসিয়েশন চার্জের কোনো ট্রানজেকশন লিখব না। আশা করি আপনারা বুঝতে পারছেন। অন জানুয়ারি 4, গুডস ফর রিসেল, অর্থাৎ মানে কি, আপনি যে পণ্যের ব্যবসা করেন সেটার কথা বলছে। গুডস ফর রিসেল ওয়ার পারচেজড ফর টাকা 1,50,000 ইন ক্যাশ। অর্থাৎ যে পণ্যের ব্যবসা করেন সেই পণ্যটা আপনি কিনছেন, সেটা আপনার জন্য ডাইরেক্ট রেভিনিউ এক্সপেন্ডিচার। ডাইরেক্ট রেভিনিউ এক্সপেন্ডিচার প্রতি বছর আমাকে প্রচুর পরিমাণে করতে হয় এবং এটার ডিউরেশন অবশ্যই 1 বছরের মধ্যে শেষ হয়। সুতরাং পারচেজ যেটা করছেন সেটা হচ্ছে আপনার মার্চেন্ডাইজ গুডস। কেমনে বুঝলাম? গুডস ফর রিসেল বলেছে। তাহলে কিভাবে করেছেন? আপনি ক্যাশে কিনেছেন। তাহলে জানুয়ারি 4 আমরা কিভাবে লিখবো? আমরা পারচেজ করেছি, যেহেতু এটা একটা এক্সপেন্ডিচার, এই কারণে আমরা পারচেজ অ্যাকাউন্টকে ডেবিট করেছি। কেননা
সকল ধরনের এক্সপেন্ডিচার আমার জন্য ডেবিট হয়ে সৃষ্টি হয়। এই ক্যাশে কিনেছি বিদায় আমার ক্যাশ নামে একটা অ্যাসেট আমার পকেট থেকে চলে গেল, ক্যাশ টাকা আমার কমে গেল, অ্যাসেট কমলে আমরা অ্যাসেটকে ক্রেডিট করি 1,50,000। তাহলে আমরা এখানে ন্যারেশনটা দিলাম গুডস পারচেজড ইন ক্যাশ। On January 5, goods or টাকা 2 লাখ were purchased on credit from Korim Traders। খেয়াল করে দেখেন অন ক্রেডিট বলেছে, এখানে একটু ট্রিকি শব্দ আমরা দুটা দেখতে পাচ্ছি, অন ক্রেডিট ফ্রম করিম ট্রেডার্স। মনে করেন কোনো কারণে অন ক্রেডিট শব্দটা বলে নাই, ফ্রম করিম ট্রেডার্স বলেছে। এটা ক্যাশে ক্রয় করেছেন নাকি ক্রেডিটে ক্রয় করেছেন এই ব্যাপারে কোনো কথা উল্লেখ নাই। যদি এইভাবে কোনো কিছু উল্লেখ না থাকে তাহলে সেটা অবশ্যই আমরা ক্রেডিটে ক্রয় করেছি হিসেবে ধরতে হবে। ক্রেডিট মানে আপনি ধারে ক্রয় করেছেন, অর্থাৎ আপনি ক্রয় করেছেন ঠিকই, আপনি এই মুহূর্তে টাকা পেমেন্ট করেন নাই। করিম ট্রেডার্স আপনার কাছ থেকে টাকা পাবে। তাহলে করিম ট্রেডার্স যেহেতু আপনার কাছ থেকে টাকা পাবে, তাহলে করিম ট্রেডার্স হচ্ছে আপনার জন্য পেয়েবল। করিম ট্রেডার্স আপনার জন্য কি পেয়েবল। পেয়েবল আমাদের এক প্রকার লাইবিলিটি আমাদের জন্য যখন সৃষ্টি হবে তখন সেটাকে বলি আমরা ক্রেডিট। পেয়েবল যে কথা, আমরা ক্রেডিটর্স একই কথা। এটাকে আমরা অনেক সময় ক্রেডিটর্স নামে ডাকতে পারি, পেয়েবল নামে ডাকতে পারি, বিলস পেয়েবল নামে, অনেক রকমের নামে আমরা এই পেয়েবলস গুলোকে ডাকতে পারি। তাহলে আসি on January 5, goods or টাকা 2 লাখ were purchased on credit from Korim Traders with terms 5% trade discount and 2% cash discount if paid within 7 days। অর্থাৎ আপনাকে করিম ট্রেডার্স কি করছে, 7 দিনের ক্রেডিট ফ্যাসিলিটি দিচ্ছে। অর্থাৎ আপনি এই মুহূর্তে করিম ট্রেডার্স থেকে কিনতে পারবেন, কিন্তু সেটা আপনাকে 7 দিনের মধ্যে যদি আপনি এই টাকাটা পরিশোধ করে দেন তাহলে সে আপনাকে কি করবে, 2% আবার ক্যাশ ডিসকাউন্টও দিবে। তাহলে এই যে 2% ক্যাশ ডিসকাউন্টের কথা বলছে, সেই 2% ক্যাশ ডিসকাউন্ট পাবো আমরা কখন, যখন আমরা যদি তার যে কন্ডিশন দিয়েছে 7 দিনের মধ্যে পেমেন্ট করতে হবে, সেই 7 দিনের পেমেন্ট করতে পারলেই আমরা কি করতে পারবো, এই 2% ক্যাশ ডিসকাউন্ট পাবো। তাহলে এই মুহূর্তে এই ট্রানজাকশনটা হচ্ছে না, আমার ফাইন্যান্সিয়াল কোনো পরিবর্তন আমার এখানে দেখতে পাচ্ছি না। এখানে তাহলে আরেকটা শব্দ দেখতে পাচ্ছি 5% ট্রেড ডিসকাউন্ট। মাথায় রাখবেন, সব একদম মুখস্থ করে ফেলবেন। ট্রেড ডিসকাউন্ট যেদিন ট্রানজাকশন হবে সেদিনই আমাকে এটা নেট অফ করে লিখতে হবে, অর্থাৎ যে পরিমাণ আমার লায়াবিলিটি ক্রিয়েট হওয়ার কথা করিম ট্রেডার্স এর কাছে, তাহলে করিম ট্রেডার্স এর কাছে লায়াবিলিটি ক্রিয়েট হওয়ার কথা কত টাকা, 2 লাখ টাকা। তাহলে ওই 2 লাখ টাকা থেকে এই 5% ট্রেড ডিসকাউন্ট বাদ দিয়ে রিমেইনিং অ্যামাউন্টটাই আমাকে কি করতে হবে, লায়াবিলিটি হিসেবে ট্রিট করতে হবে। তাহলে আমরা জানি এই 2 লাখ টাকার 5% কত টাকা হবে, একটু ক্যালকুলেটর যদি আপনাদের থাকে তাহলে একটু ক্যালকুলেশন করেন, না থাকলে কোনো সমস্যা নাই, আমি এখানে আপনাকে ক্যালকুলেশন করে দেখাচ্ছি। দেখেন আমরা যদি 2 লাখ মাইনাস 2 লাখ into 5% into 5% অ্যাপ্লাই যদি করি, খেয়াল করেন 1,90,000 টাকা হয়। কেমনে, 5% হচ্ছে 10,000 টাকা, 2 লাখের 5% কত, 10,000 টাকা। আবার তাইলে আমরা এটা হচ্ছে নেট অফ করে অ্যামাউন্টটা বলছি। আবার যদি আমরা চিন্তা করি 2 লাখের 5% কত হবে, 5% যদি হয় কত হয়, 10,000 হয়। তাহলে এই যে 2 লাখ টাকার আপনি পণ্য কিনছেন, 2 লাখ টাকা থেকে যদি আমি 10,000 টাকা বাদ দিই তাহলে 1,90,000 টাকা হয়। আমরা ক্যালকুলেশন করে শিখলাম কিভাবে 1,90,000 টাকা হবে। তাহলে আপনারা একটু নোট নিয়ে নেন, নোট রাখেন যে আমরা যখন ট্রেড ডিসকাউন্ট হবে সেটার সাথে সাথে নেট অফ করে লিখতে হবে। আর যদি কিছুদিন পরে যদি আমাদের কোনো ক্যাশ ডিসকাউন্ট দিয়ে থাকে তাহলে যেদিন ক্যাশ ডিসকাউন্ট আমার এলিজিবল হব সেদিনই আমি ওটা কি করব, অ্যাকাউন্টস করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1,90,000 টাকা আমরা করিমের কাছে কি দায়বদ্ধ।
করিম আমার কাছ থেকে টাকা পাবে, যারা টাকা পাবে তারা বিজনেসের জন্য ক্রেডিটর। ক্রেডিটর এক প্রকার লায়াবিলিটি, ক্রেডিটরকে আমরা আরেক নামে বলতে পারি পেয়েবল। তাহলে আমরা ক্রেডিটরের নাম যদি থাকে আমরা ক্রেডিটরকে ক্রেডিট করলাম, এই যে ক্রেডিটর হচ্ছে ক্রেডিট করলাম। ক্রেডিটর এক কথা, ক্রেডিট আরেক কথা। সুতরাং ক্রেডিট আবার এখানে আমরা ডেবিট ক্রেডিটকেও আবার ক্রেডিট একটা অপশন আছে, আবার ক্রেডিটে সেল করা, ক্রেডিটে পারচেজ করা, এটার মিনিংটা আবার ভিন্ন। সুতরাং এগুলো আমরা প্র্যাকটিসের মাধ্যমে আস্তে আস্তে বিষয়গুলো শিখতে থাকবো। তাহলে আমরা এখানে ক্রিটিক্যাল পয়েন্ট আবার একটু ডিসকাস করে নেই। আমরা জানুয়ারি 5-এ দেখতে পাচ্ছি আমরা 2 লাখ টাকার পণ্য কিনেছিলাম, 5% ট্রেড ডিসকাউন্ট পাচ্ছি, এই কারণে 5% বাদ দিয়ে বাকি টাকাটার জন্য আমি আমার লাইবিলিটি ক্রিয়েট করলাম। পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, করিম অ্যাকাউন্ট ক্রেডিট। করিমকে লাইবিলিটি, পারচেজ হচ্ছে আমার জন্য একটা প্রকার ডাইরেক্ট রেভিনিউ এক্সপেন্ডিচার। এক্সপেন্ডিচার ডেবিট, লাইবিলিটি ক্রেডিট। আর যে 2% ক্যাশ ডিসকাউন্ট বলছে এটা আমরা এই মুহূর্তে কোনো কিছুই লিখবো না। আমরা যখন ওকে পেমেন্ট করবো, সেটা যদি 7 দিনের মধ্যে পেমেন্ট করতে পারি তখন আমরা 2% এডিশনাল ক্যাশ ডিসকাউন্ট পাবো, সেটা তখনই আমরা লিখবো। ক্যারিজ ইনওয়ার্ড 5,000 was paid in cash on January 6. ক্যারিজ ইনওয়ার্ডস জিনিসটা কি? ক্যারিজ ইনওয়ার্ডস হচ্ছে আপনি যে পণ্যটা কিনে আনছেন সেটার জন্য যদি কোনো গাড়ি ভাড়া দেন বা কোনো জাহাজ ভাড়া দেন, ফ্রেইট দেন, সবগুলোকে আমরা বলছি আমরা ক্যারিজ ইনওয়ার্ডস। অর্থাৎ আমার দিকে পণ্যটা আসার সময় আমি যে খরচটা দিলাম সেটা আমার জন্য ক্যারিজ ইনওয়ার্ড। ক্যারিজ ইনওয়ার্ড এক প্রকার ডাইরেক্ট রেভিনিউ এক্সপেন্ডিচার। সুতরাং ক্যারিজ ইনওয়ার্ডস অ্যাকাউন্ট ডেবিট হবে, কেননা এটা আমার ক্রিয়েট হচ্ছে। কেমনে করলাম আমরা ক্যারিজ ইনওয়ার্ডটা? আমরা ক্যাশ পেমেন্ট করেছি বলছে। ক্যাশ পেমেন্ট যদি করে থাকলে তো ক্যাশ ক্রেডিট হবে। ক্যাশ ক্রেডিট হলে 5,000 টাকা ক্যাশ ক্রেডিট করলাম এবং এখানে আমরা ন্যারেশন দিলাম ক্যারিজ ইনওয়ার্ড পেইড ইন ক্যাশ। তাহলে আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ভিডিওতে আরো বিস্তারিতভাবে আলাপ করব। এই পর্যন্ত আজকে ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।